আমাদের পিনাকিদা যা বলছেন ওইটাই শেখ হাসিনার জন্য যথেষ্ট। নতুন আর কাউকে ওইখানে আপনার করার দরকার নাই, মানে পার্টিসিপেট করার দরকার নাই। পিনাকিদার ভিডিও দেখলেই চলবে। স্বৈরাচারী মুজিব লুটপাটের যে রাস্তা তার মেয়েকে দেখায় দিয়েছিল, খুনি হাসিনার আমলে সেই সড়ক দৈর্ঘ্যে প্রস্থে শতগুণে বেড়া গোটা অর্থনীতিকে গিলে ফেলছে। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমানে বাংলাদেশের আলোচিত দুই ব্যক্তির নাম। বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের ব্যাপক অবদান রয়েছে। বর্তমানে এই দুইজনকে বলা হচ্ছে বাংলাদেশের সেরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমরা অনেকেই তাদের ভিডিও দেখলেও তাদের সম্পর্কে খুব একটা জানি না। পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন কেন বিদেশে গিয়ে থাকেন, তারা কি কারণে দেশ ছাড়া হয়েছিলেন এবং তাদের ব্যক্তিগত অনেক ইনফরমেশন জানাবো আজকের এই ভিডিওতে। তো যারা যারা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনকে সাপোর্ট করেন তারা কমেন্টে এই দুইজনের নাম লিখে যাবেন। যে এই দেশে শেখ হাসিনাই খালি মানুষ না, তাদের মতো যারা অমানুষ এই দেশকে এখন শাসন করছে তার বিপরীত দিকের মানুষগুলো এখনো জীবিত আছে। কোনো ত্রুটি করে নাই গত 15 বছর জবরদস্তি করে ক্ষমতায় থাকা স্বৈরাচারী হাসিনা সরকার। আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আমরা জানবো পিনাকি ভট্টাচার্য সম্পর্কে, তারপরে আমরা জানবো ইলিয়াস হোসেন সম্পর্কে, এরপর তুলনা করে দেখব কে সেরা ইনফ্লুয়েন্সার। তো প্রথমে আসা যাক পিনাকি ভট্টাচার্যের কাছে। বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত কয়েকজনের মধ্যে সবার উপরে থাকবে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনারা অনেকেই জানেন না পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক। তিনি 1985 থেকে 1992 সাল পর্যন্ত রাজশাহীতে বসবাস করতেন এবং রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করেছিলেন। তিনি এই বিষয়ে তার ভিডিওতে বলেছেন তিনি জন্মগ্রহণ করেছেন 1967 সালে বাংলাদেশের বগুড়া শহরে। পিনাকি ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নাটক লিখতেন, এর পাশাপাশি মঞ্চে অভিনয় করতেন। এছাড়া আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি বগুড়ার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নাট্য আন্দোলন ছড়িয়ে দিতে বগুড়া নাট্যদল তৈরি করেন। বগুড়ার প্রগতিশীল আন্দোলনে তিনি ছিলেন সোচ্চার। শিক্ষকতা করার পাশাপাশি তিনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। ইনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্যের মা, যার নাম হচ্ছে সুকৃতি ভট্টাচার্য। এটি হচ্ছে পিনাকির ভাই অব্র ভট্টাচার্য, আর এটি হচ্ছে বোন, যার নাম হচ্ছে লোপা ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন। সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তিনি প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই অধিক পরিচিত। বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। সারা বাংলাদেশের মানুষ এখন এই পণ্য বয়কট আন্দোলনের সাথে অসম্ভব দ্রুত গতিতে যুক্ত হয়ে গেছে। ভারতীয় পণ্য বয়কট আন্দোলন নিয়ে তো ভারতীয় মিডিয়াগুলোতেও নিউজ হইতেছে, আন্তর্জাতিক মিডিয়ার কথা বাদই দিলাম। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। পিনাকি একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও অন্যান্য বিষয়ের উপরে 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়বলি এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। পিনাকি ভট্টাচার্য ফেসবুক, টুইটার ও ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন। তার পোস্ট ও টুইটগুলি প্রায়শই বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করে। তিনি একাধিকবার প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেফতার করে পুলিশ। ঠিক সে সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তারা কিছুই বলেনি। নজির রয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তা বিরুদ্ধ মত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠানো হয় তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেককে আর খুঁজে পাওয়া যায়নি। তাদের বেশিরভাগকে পুড়ে দেওয়া হয়েছিল আয়নাঘরে। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। এমনকি তারা তার বাসস্থানকে 24 ঘন্টা নজরদারির মধ্যে রেখেছিলেন। পিনাকি আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং 2019-এর জানুয়ারিতে ব্যাংককে গিয়ে পৌঁছান। এর ঠিক 2 মাস পরে তিনি ফ্রান্সে গিয়ে পৌঁছান। বর্তমানে পিনাকি ভট্টাচার্য এখন ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। প্যারিসের সুবর্ণ ইউনিভার্সিটিতে এখন উচ্চতর পড়াশোনা করছেন তিনি। তো আশা করি পিনাকি সম্পর্কে আপনারা জানতে পারলেন। কারা কারা চান যে পিনাকি দেশে ফিরে আসুক তারা কমেন্ট করে জানান। তো যাই হোক, এবার আমরা জেনে আসি সাংবাদিক ইলিয়াস হোসেন সম্পর্কে। আমার পক্ষে সম্ভব না বন্দুকের সামনে দাঁড়িয়ে যে ভয়ের পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছে, সেখানে দাঁড়িয়ে গতকালকে
আমি যদি দেশে থাকতাম, আমি জানি না, আমি মনে হয় না পারতাম এভাবে বন্দুকের সামনে দাঁড়াতে। সাংবাদিক ইলিয়াস হোসেন 1982 সালে বাংলাদেশের চুয়াডাঙ্গাতে জন্মগ্রহণ করেন। তার পিতা নূর হোসেন একজন ব্যবসায়ী ছিলেন এবং তার মা হনুফা বেগম একজন গৃহিণী। তিনি এসএসসি পাশ করেছেন জীবননগর থানা বহুমুখী স্কুল থেকে। কথিত আছে ইলিয়াস হোসেন ছাত্র অবস্থায় শিবিরে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ইলিয়াস এইচএসসি পাশ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে। এইচএসসি পাশ করার পর তিনি ঢাকায় চলে আসেন। কয়েক বছর তিনি চ্যানেল আইয়ে সহকারী এডিটর হিসেবে কাজ শুরু করেন। 2007 সালে তিনি জয়েন করেন 21 টিভিতে। 2009 সালে শুরু হয় 21 চোখ নামের একটি শো। এই শো পরিচালনা করত ইলিয়াস হোসেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক বড় বড় অপরাধীর মুখোশ খুলে দেওয়া হতো, হোক সে আওয়ামী লীগ কিংবা বিএনপির নেতা। এই অনুষ্ঠান করতে গিয়ে ইলিয়াস হোসেন অনেকের শত্রু হয়ে যায়। তিনি প্রায় 186টি পর্বে উপস্থাপনা করেছিলেন। 2012 সালে ইলিয়াস হোসেন বিয়ে করেন। তার ঘরে 2 জন সন্তান রয়েছে। 2013 সালে 21 চোখ অনুষ্ঠানে বিমানবন্দরে সোনা চোরাচালান নিয়ে একটি রিপোর্ট করেছিলেন ইলিয়াস হোসেন। এই রিপোর্টের কারণে তার নামে মামলা হয়েছে। এই মামলার রায়ে ইলিয়াসকে 6 মাসের জেল দেওয়া হয়েছিল। এই মামলার পর 21 টিভির মালিকানা পরিবর্তন করা হয়। 2014 সালের নির্বাচনে বনানীর একটি স্কুলে জাল ভোট দেওয়ার খবর পেয়ে ছুটে যায় ইলিয়াস। সেখানে আওয়ামী লীগের ভোট চোরদের হাতে নাতে ধরে দিয়েছিল ইলিয়াস। সেই শুরু হয়েছে। তারপর থেকে সরকার তার পেছনে লাগে। তাকে বারবার গুম করে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু বারবার প্রাণে বেঁচে যায় ইলিয়াস। 2015 সালের জানুয়ারিতে তিনি তার বোন এবং বন্ধুদের সহায়তায় আমেরিকাতে চলে আসেন। এরপর থেকে তিনি প্রবাসে জীবনযাপন করছেন। সেখান থেকে তিনি দেশের বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে জনগণকে খবর দিচ্ছেন। তবে এই কারণেও তার পরিবারকে হয়রানি করা হয়েছিল। এমনকি ইলিয়াসের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। ফেনীর নুসরাত হত্যা নিয়ে আলোচিত একটি রিপোর্ট করে ইলিয়াস। এই রিপোর্টের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করে ফেলে। তিনি সেই ভিডিওতে বলেছিলেন 16 জন মানুষ নিরপরাধ, তাদেরকে ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই খবরগুলো প্রচার করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে চার্জশিট জারি করা হয়। শুধুমাত্র আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদরাই তাকে পাগল এবং উন্মাদ বলে বেড়ায়। বর্তমানে ইলিয়াস হোসেন নাম শুনলেই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদরা থরথর করে কাঁপে। বন্ধুরা, আপনারা যেমনটা জানেন, মমতাজকে নিয়ে ইলিয়াস হোসেন অনেক মন্তব্য করেছে। তার এই মন্তব্যগুলো ব্যাপক ভাইরাল হয়েছে। তিনি বলেছিলেন মমতাজ নাকি 50 টাকার বিনিময়ে একসময় অশ্লীল কাজ করে বেড়াতো। তাছাড়া ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে ধুয়ে দিয়েছে ইলিয়াস। জাফর ইকবাল সম্পর্কে আগেই অনেক তথ্য তুলে ধরেছিল ইলিয়াস। আওয়ামী লীগ সরকার পতনের পর এই বিষয়গুলো মানুষ বুঝতে পারছে। ডক্টর জাফর ইকবালকে বানরের সাথে তুলনা করেছে ইলিয়াস। ফেসবুকে জাফর ইকবাল সম্পর্কে আচ্ছা মতো লেখার পর ইলিয়াস হোসেনকে নিয়ে অনেক সমালোচনা করা হয়। তবে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে। তার নামে যে অভিযোগগুলো রয়েছে সেটার একটা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। তবে সাংবাদিক ইলিয়াস ধামাচাপা দেওয়া বিষয়গুলিকে তুলে ধরে। ইলিয়াস হোসেন একজন সাহসী সাংবাদিক। যখন থেকে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিজম শুরু হয় তখন থেকে তিনি সরকারের বিভিন্ন কুকর্ম এবং অনাচারের বিষয়ে দর্শকের সামনে সংবাদ তুলে ধরে আসছেন, যার কারণে তাকে চাকরিচ্যুত করা হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন। আওয়ামী লীগ সরকার জনগণের কণ্ঠ রোধ করে 57 ধারায় একটি আইন তৈরি করেছিল। সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কিংবা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ইলিয়াসের মতো সাংবাদিকের প্রয়োজন আছে। শুধুমাত্র আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদরাই ইলিয়াসকে পাগল এবং উন্মাদ বলে ডাকে। বাংলাদেশে ইলিয়াসের মতো সাংবাদিক আরো দরকার, তাহলে দেশটা আরো বেশি উন্নত হবে। যখন সরকারের বেশি সমালোচনা হবে তখন সরকার ভুল কাজ করতে সাহস পাবে না। সরকারকে সঠিক পথে রাখতেই তার সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা কে কে চান পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস দেশে ফিরে আসুক? তাদের মতো মানুষ যদি বাংলাদেশে থাকে তাহলে মানুষ অন্যায় করতে গেলে দুবার ভাববে।